হেতালি গাছ ভর্তি ছিল। আচ্ছা। প্রচুর হেতালি গাছ সেই খালে, মানে একদম প্রথম থেকে খালের মাথা অব্দি হেতালি গাছ। বলে চলে গেছে নৌকা, তখন ওর পিছন দিক থেকে বিশাল জোরে হাও করে এসে পড়ছে। আমি তখন সুন্দরবনের এমন পরিবার আছে যে স্বামী যখন বাঘ আক্রমণ হয়ে মারা গেছে, আর এই সমস্ত স্ত্রীদের অবস্থা এবং তাদের পরিস্থিতি সত্যি খুবই শোচনীয়। আজও পর্যন্ত আপনি জঙ্গলে যেতে হচ্ছে, তাই তো? হ্যাঁ। তার কারণ কি? কারণ আমাদের এখানে বাঁচতে গেলে তো জঙ্গল ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমাদের এক ফসলের চাষ, আমাদের তো এখানে আর কোনো কাজ নেই। আমাদের এই জঙ্গল ছাড়া আমাদের কোনো কাজ নেই। আচ্ছা, তাহলে উপার্জনের একটা সংকট আছে সুন্দরবনের মধ্যে, তাই জন্য আপনারা জঙ্গলে আজও পর্যন্ত নিরুপায় হয়ে যেতে হয়। হ্যাঁ। তো আপনার নামটা বলবেন? আমার নাম কৌশল্যা মণ্ডল। কৌশল্যা মণ্ডল। হ্যাঁ। আর আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম ঈশ্বর মনতোষ মণ্ডল। আচ্ছা, আমরা এসছি বিশেষ করে আপনি এই যে সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকায় দয়াপুর দ্বীপে বসবাস করছেন, আর এই এলাকার ভেতরে প্রায় অনেক পরিবার তারা জঙ্গলের মধ্যে তাদের জীবন জীবিকার জন্য যেতে হয়। আপনি এই সুন্দরবনেরই কি মেয়ে? হ্যাঁ, আমি সুন্দরবনেরই মেয়ে। কোন দ্বীপে? এই দ্বীপে। এই একই দ্বীপে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি ছোট থেকে এক কথায় বলতে গেলে আপনি এই নদীমাতৃক এই দ্বীপের মধ্যেই বাড়ি, আর ছোট থেকে বড় হয়েছেন এইখানটা, এই সুন্দরবনে। আমাদের একদম পিওর সুন্দরবনে এটা। হ্যাঁ। সামনের নদীটা কি, আপনারা কি নদী পার হয়ে যান? ওটা আমাদের এই নদীর সুন্দরবন নদী, গোমন নদী, তাই তো? গোমন নদী বলে তো? হ্যাঁ, গোমন নদী। যাই হোক, তাহলে আপনি যখন বাপের বাড়ি ছিল তখন কি ওই জঙ্গলে যেতে হতো? বাবার বাড়ি থাকতে আমি জঙ্গল করতো না, আমার বাবারা করতো, ভাইরা করতো, আর জ্যাঠা কাকা জ্যাঠারা তারা জঙ্গল করতো। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি জঙ্গল গাড়া বাড়ির মেয়ে। আচ্ছা। বাপ কাকারা সব করতো। হ্যাঁ। আর আপনি বিয়ে হওয়ার পরে স্বামীর সাথেও জঙ্গলে যেতে শুরু করলেন। ওটা বিয়ে হওয়ার পরে কত পরের থেকে শুরু করেছেন? স্বামীর সাথে কত বছর ধরে যাচ্ছেন জঙ্গলে? বিয়ে হওয়ার 10 বছর পরের থেকে। 10 বছর পরের থেকে? তার মানে আপনি বিয়ে 10 বছর পর থেকে জঙ্গলে যাচ্ছেন এ পর্যন্ত প্রায় কত বছর হবে? আর তোরা 10, 20, 30 বছর হয়ে গেছে। আচ্ছা, 20-30 বছর জঙ্গলে যাচ্ছেন। 10 বছরের আগের তো জঙ্গল করছি। আচ্ছা, মানে বিয়ের ওরা 5-6 বছর পরের থেকে, বা ছেলেটা একটা বাচ্চা হয়েছিল বিয়ে 3 বছর পরে, তারপর থেকে জঙ্গল করছি। আর আপনার দাদা বললো আসছি, আমি নিজে তখন। আপনার দাদা কি ওই সময় ছিল? হ্যাঁ, ছিল। আপনার দাদা ছিল, আর এই যে নৌকায় ছিল না, অন্য আর এক নৌকায় ছিল। আচ্ছা, পাশাপাশি নৌকা ছিল। আচ্ছা, তাহলে আপনারা এই নৌকা থেকে নিজের স্বামী এবং নিজের ভাই, স্বামী স্ত্রী ভাই মিলে যখন যাচ্ছেন জঙ্গলে, আপনারা কিভাবে প্রস্তুতি নিয়ে যেতেন? আমরা রাত্রি করে আমাদের যেতে হয়, তার কারণ অনেক নৌকা আছে, যে আগে যাবে, যে খাল নেবে সেই খাল নেবে, যার জন্য খাল ধরার জন্য আমাদের অনেক রাত্রি মাঝে চলে যেতে হয়। কখনো 2, 1, 3টে এরকম যেতে হয়। যে বড় নদীতে আমরা চাপি থাকি, একটা খাল নিয়ে চাপি থাকি, গিয়ে আমরা ওই বাড়ি থেকে বস্তু নিয়ে বলতে আমরা বাড়ি থেকে ওই পান্তা নিয়ে যাই, সকালে খাবারটা নিয়ে যাই, আর জল টল নিয়ে যাই, আর এমনি আমাদের যে সরঞ্জাম নৌকায় থাকে সেইগুলো নিয়ে যাই। এইভাবে আমরা যাই। এবার ওটা কোন সময় যেতেন? রাত্রে কটার সময় বা কিভাবে? রাত্রে বললাম ওই কখনো 2টোয় যেতে হয়, কখনো 1টায়, কখনো 3টে, 3:30 এরকম। পরপর জোয়ারের অনুযায়ী আমাদের যেতে হয়।
ওরপর সকাল হয়ে যায়, জোয়ার যখন প্রতিবার দ্বিতীয় তিথি যখন খেয়ে যায়, তখন আমাদের সকালে যে তিথি খেয়ে গেছে অনেক জোয়ার বেলা হলেই হবে, তখন 4টেয় চলে যায়, কি ফার্স্ট সকালে যখন 6টার সময় চলেও যায় এরকম। কিন্তু প্রথম যখন দশমী, একাদশী, দ্বাদশী তিথি থাকে, তখন আমাদের 1টা-1:30টায় চলে যেতে হয় তখন আচ্ছা। থেকে। ফুল জোয়ারে ভালো, হ্যাঁ, ফুল জোয়ারে না, ভাটায় চলে যায়। ভাটায় যান এবং ফুল জোয়ারে কাঁকড়াটা যত জোয়ার উঠবে, হ্যাঁ, জোয়ার যখন ঢোকে খালে, তখন আমরা জোয়ারের সাথে খালের মধ্যে ঢুকে যাই, হুম, জোয়ারের সাথেই ঢুকি। জল না হলে না নদী নেমে কোনো কাজ করিনি। হ্যাঁ, তো নৌকাতে থেকে। নৌকা। আপনাদের কি নিজস্ব নৌকা ছিল? নৌকায় আছে, নিজস্ব নৌকা। আচ্ছা, তাহলে আমার স্বামী যখন মারা যায় তখন আমি নৌকা তখন নূতন করছিলাম, আমার আগে নৌকা ছিল না, আচ্ছা, তখন নৌকা করছিলাম, নৌকা তখন নামানো হয়নি, মিস্ত্রি তখন করছিল, তৈরি করছিল। আচ্ছা, আচ্ছা, তাহলে এবারে বলুন যে আপনারা ওটা কোন দিন ছিল, কিভাবে প্রস্তুতি নিয়ে যখন বার হলেন সেই ঘটনাটাকে শুনতে চাইছি। জঙ্গলে ওটা বাংলায় ছিল বৈশাখ মাস, হুম, আর ইংরেজিতে কী মাস ওটা আমি ঠিক জানি না। বাংলায় বৈশাখ মাসে 3 তারিখে হুম, শুক্রবার ছিল। হুম, আমরা সকালে গেছি, সকালে না, রাত 1টা-1:30টার দিকে গেছি, হুম, গিয়ে আমরা নদীতে চাপিয়ে আছি। হুম, সকাল হয়েছে 6টা, 5:30টার মধ্যে আমরা জঙ্গলের ভিতরে ঢুকে গেছি। হুম, গিয়ে আমরা কিছুক্ষণ বসে থাকার পরে জোয়ার যে টাইমে আমরা ওই দোন ফেলি, আমরা দোন বলি, হুম, দোন ফেলি, সেই টাইমে আমরা দোন দিয়েছি। প্রথম খেমন তোলা হয়ে গেছে, দ্বিতীয় খেমন দেওয়া হয়ে গেছে, দিয়ে তুলে আসছিলাম। আমার স্বামী মাঝি ছিল, আমি ওই দোন টানছিলাম, আর আমার ভাই, আমার ছোট কাকার ছেলে, তার নাম কানাই গায়েন, সে কাঁকড়া তুলছিল, মাঝখানে ছিল সে, আর আমি দোন টানছিলাম। এবার ওখান থেকে যখন এমনি একটা খাল পড়েছে, মানে বড় খালের একটা সাইড খাল বলি আমরা, সেই খাল ইয়েতে, আর ওপার মানে পার ওপার করে একটা পজিশন করে আমরা দোন দেওয়া হয়। আচ্ছা, এবার খানিকটা দিয়ে আবার আর এক পারে যেতে হয়, এবার করে বড় নদী, বড় খাল। এখন এবার খাল দিয়ে যখন দোন দিয়ে গেছি, জঙ্গল এরকম, এত দূর থেকে ওরা দোন দিয়ে গেছি জল দিয়ে, নৌকাটা তো না ভাসলে তো দেওয়া যায় না। তারপরে যখন দোন তুলে আসছি আমরা, প্রায় মিনিটখানি করে আমরা দেরি করে হয়েছে এই দোনের মাথায় গিয়ে গ্রাফি করে বসে, আর দেরি করে, তারপরে 1-2 মিনিট পরে আমরা আবার পুনরায় ওখান থেকে তুলতে আবার সেই গোড়ায়, এখানে একটা আবার দুলে দিয়ে যায়, হুম, সেখানে আসি। এখন যখন আসছি তুলে, তখন তো জঙ্গল এত দূরে হুম, ছাড়া, আমরা অত দূর থেকে নৌকা, তখন জোয়ার তো উঠছি, হুম, কারণ অত দূরে দোনটা যখন ফেলেছি, অত দূর থেকে নৌকা যাচ্ছে। এবার যেতে আসতে ওপার থেকে এপারে যে ঝোড়ার মুখে এসছি, আমার মাথাটা তখন আগে, হুম, বাঘ কিন্তু আমাকে নিতে পারতো, হুম, কিন্তু ফলো করে রেখেছে মাঝির দিকে। ওই যে একা ওই নৌকার তো দুজন এক জায়গায় থাকে, মানে গলির যে থাকে সে আর মাজা একসাথে এক জায়গায় থাকে, সে তাদের দুজন, আর মাঝি একটু দূরে, মানে নৌকাটা যত দূরে তার একটু দূরে থাকে, আর ও তো একা, ওর দিকেই ফলো করেছে। হুম, আর ও তো ওসব লক্ষ্য করিনি, আর আমরাও অত লক্ষ্য খেয়ালও করিনি। ও পুরো হেতালি গাছ ভর্তি ছিল, আচ্ছা, প্রচুর হেতালি গাছ সেই খালে, হুম, মানে একদম প্রথম থেকে খালের মাথা অবধি হেতালি গাছ, আচ্ছা, প্রচুর হেতালির ঝাড়ে ও পলি ছিল, লুকি ছিল, হুম, আর ওটা দেখতে পাইনি। যখন আমার মাথা চলে এসছে, হুম, আর যখন খাল পার হয়ে গেছে, ও তখন খাল ছেড়ে বলে চলে গেছে নৌকা, হুম, তখন ওর পিছন দিক থেকে বিশাল জোরে হাও করে এসে পড়ছে। আমি তখন আমার গলিমাতার যে থাকে হুম, আর যে পাশে থাকে তাকে আমি সামনে দেখা যায় হুম, একদম, আমি পুরোটা দেখছি একদম, ও যে কত গর্জন করে আসছে। আর ও তখন, আমার স্বামী তখন, ও পিছন থেকে আসছে, তো ও তখন এইভাবে ফিরেছিল, এইভাবে ও ফিরে এই করেছিল একটু, আর এইখানটায় ধরলো, এইটা হুম, এইটা ব্যাটা ধরলো, ধরে
ওকে নৌকা নিয়ে ওইভাবে জাম খেয়েছে পড়ছে বলো, হুম। অত দূর থেকে তো হুম। জাম অত দূরে জাম খেয়েছে নৌকার উপর এসে পড়ছে, ওই বিশাল জোরে গর্জন করে। তখন ওকে নিয়ে জলে পড়লো, আর আমার নৌকা তখন অদূরে চলে গেল। হুম। তখন আমি কোনো ভয়টাই করছি না, আর আমার যে ভাই ছিল ও আমার ছোট, ও তো ভয় করছে খুব, হ্যাঁ, ও তো কিছু বলছে না। এখন আমি ওর নাম কানাই, আমি তখন ওকে ও তখন ওই যে জলে পড়েছে ও অল্প অল্প ওই বাঘ ঠিমও পেয়েছে, মানে পায়ে মাটি পেয়েছে, দাঁড়িয়ে ও তখন একদম পুরো বিরেল যেটা ইঁদুর ধরে নিয়ে যায় পুরোটা ওইভাবে ধরে নিয়ে ওপরে উঠছে, জল থেকে ও জঙ্গলে উঠছে। হুম। যখন উঠছে তখন আমি ওই কানাই করছে কানা, ওকে নিয়ে চলে গেল যে হুম। তুই কী করছিস বলে, আমি ও ডিমিয়ে মাথার দিকে এসে ও যে মাথায় বুঝেছিল আমার স্বামী, ওই দিকে এসে আমি নৌকা বুটি দিয়ে বাঁচছে, এগিয়ে যাচ্ছে ওর দিকে। এগিয়ে যখন যাচ্ছে আমার যেতে যেতে মানে আমার নৌকা তো অনেক দূরে চলে গেছে, আর ইয়ে তো ভয়তে কিছু করছে না, আমি একা অত দূরে যাব তো, আর তখন নদীতে স্রোত ঢুকতে জল ঢুকতে খুব জোর, উল্টো স্রোতে আমি যাব। এখন ও আমার যেতে যেতে ওকে নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেল। ওর এক শর্ট প্যান্ট পরা ছিল, একটা গামছা ছিল, গামছাটা খুলে চরে পড়ে গেল। ওইভাবে নিয়ে যখন হিতালি গাছের ঝাড়ে তো লুকিয়ে গেল, চলে গেল। আমি তখন নেমে বুটেরা নিয়ে যাচ্ছিলাম, ও তখন আমাকে হাত ধরেছে, বলছে দিদি তুই কোথায় যাচ্ছ, দেখা তুই কী ভেবেছো, আমি তুই ওকে নিয়ে চলে যাচ্ছি, তুই চল ওকে নিয়ে আসবো চল, আমি এরকম করছি। ও তো আমার ধরে রেখেছে। ও যখন আমাদেরকে যেতে না দিচ্ছে তখন আমাদের এরম সাইডে খালে আরও নৌকা আছে, আমার দাদাও ছিল, এই দাদা ছিল। আমি তখন ওদের খুব জোরে আমার মেজদা করে হাঁকছি, খুব জোর হাঁকছি। এই যখন আমাকে যেতে না দিল খুব জোর হাঁকছি। এবার আর ওইখান থেকে ও নৌকা দিয়ে আমাকে আরও এইদিকে সামনের দিকে চলে আনলো, ওখানে আর আমাকে রাখিনি। আমি তো খুব ইয়ে করছি, কান্নাকাটি করছে এরম, আর খুব জোর হাঁটছি ওকে মেজদা বলে। আর ওরা তো একটু দূরে ছিল, ওরা আসলো, এসে আমি বললাম যে ওকে তো নিয়ে গেছে, আমি কোনো জ্ঞান ট্যান কিছু হারাইনি, ওকে তো নিয়ে গেছে, তো চলো একটু দেখে আসি। এবার আমার মেজদার নৌকায় দুটো মেয়ে লোক ছিল, আর আমি একটা মেয়ে লোক। এবার ও মেজদা একা, আর আমার যে ভাই ও জীবনে জঙ্গল করতো না, ওই দিনই সবে গিয়েছিল। এখন ও তখন আমি বলছি, তখন আমার মেয়ে দাঁড়াতে ভাবছে যে আমার বোন মানে অজ্ঞানে ওরা পড়ছে, হ্যাঁ, আর আমি যদি আমি একটা মাদ্দা লোক, আমি একা কী করবো, আর এত মেয়ে লোক নিয়ে ও সাহস করতে পারছে না। ও বাঘ তো অন্যরকম করতে পারে, ওকে ছেড়ে আরেকজন ধরতে পারে, যদি দুর্বলতা দেখ ওরা বুঝতে পারে। এবার ও তো বলছে দেখ পাইলি, আমার তো পাইলি বলে ডাকে, যে দেখ পাইলি ওকে তো নিয়ে অনেক দূরে চলে গেছে, আমরা আর পাবো না, তা তুই চলে যাই। তা ওকে নিয়ে চলে যাও, একটু দেখে আসলে হতো না? তা ও তো যেতে সাহস পায়, যে তুই চল, আমার মানে জোর আছে, আমি একটু দেখে আসি, চল ওকে নিয়ে আসতে পারবো। তো ওরা সাহস করলো না, গেলে না। তখন আমাকে নিয়ে ওরা নৌকা বেয়ে চলে আসলো, আসার সাথে সাথে সাংবাদিক সব জেনে গেল, সমস্ত জায়গায় খবরে উঠে গেল। আর আমার যখন এনেছে পারে তখন আমি আর কিছু বলতে পারি না, এইটুকু আমি ওই জঙ্গলে থাকা অবধি ওই জানি। তারপর এবারে এসে আমি সেন্সেলে সেই পড়ে গিয়েছিলাম, আমি তারপর আর কিছু বলতে পারি না। এই অবধি আমার কথা। খুবই একটা মারাত্মক ঘটনা যে স্বামী স্ত্রী একসাথে জঙ্গলে গিয়ে আর বাঘ তুলে নিল স্বামীকে। স্ত্রীর যে করুণ পরিস্থিতি এবং অবস্থা, এক শোচনীয় পরিস্থিতি। আপনি তখন কি মনোভাব নিয়েছিলেন যে স্বামী সামনে থেকে নিয়ে যাচ্ছে, আমিও ঝাঁপিয়ে পড়ি, এরকম একটা বিষয় এসেছিল? আমি তখন ভাবছি যে ওকে ছাড়িয়ে নিয়ে আসবো, ছেলে মেয়েকে সামনে যদি আনতে পারি এটা ভালো হতো, এরকম একটা মনের একটা বল ছিল আমার। কিন্তু আমার সাথে কেউ গেলে না। তারপরে এবারে আসার পরে যখন জ্ঞান পেল তখন তো প্রচুর লোকজন, তখন ফরেস্টার থেকে ওরা এসে কত সে ভাইকে, যে ছোট ভাই ছিল তাকে তুলে নিয়ে যাবে, হ্যাঁ তেমন অনেক কিছু সাথে ছিল বলে। হ্যাঁ, ওই যে পাশ ছিল না আমাদের, ওইটাই আমাদের দোষ। আচ্ছা, আপনি শুধু বলছিলেন ওখানে হেতাল গাছ বাদে আর অন্যান্য গাছ কিছুই ছিল না কি? গম গাছ ছিল, বড় 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 বড়
গমো গাছ, হেঁতাল গাছগুলো তো ছোটো ছোটো ঝাড়া হয়, গমো গাছ ছিল। আর ওইখান থেকে হালকা হালকা গমো গাছ আর বান গাছ, এই, তাছাড়া অন্য কোনো গাছ ছিল না, বেশি হেঁতালি গাছ ছিল। খালের নাম ছিল 1 নম্বর পীরখালি বলে ওইটা। ওটা 1 নম্বর পীরখালি জঙ্গল। পীরখালি বলে, হ্যাঁ ওইটা। বাঘটা কত বড় ছিল তাও? ওরে বাবা, আমার আমার সমান একদম পুরো। আমরা চোখের সামনেই ঝাঁপিয়ে, একদম চোখের সামনে আমি পুরোটা দেখছি। মানে ওই যে পাশা বসে থাকে আর যে গলুই থাকে যে মাথা, তার সামনে সামনে এরকম সবসময় দেখা ইয়ে হয়। পুরোটা ওর ওর সমস্ত আকৃতিটা পুরোটা আমি দেখছি একদম, কিভাবে আসতে, কি গর্জন, ওই সেই গর্জনের গিয়ে আমার আজও সজ্জনী মনে। তা কিছু করার নেই। আমার তখন স্বামী চলে যাওয়ার পর আমার তো সংসার খুব অভাব ছিল। মেয়ে তখন 16 বছর বয়স, মাধ্যমিক দেবে 3 মাস পরে ওর মাধ্যমিক পরীক্ষা ছিল। ছেলে উচ্চ মাধ্যমিক দিল, রেজাল্ট বেরোয়নি। তখন তো বিশাল অবস্থা, ছেলে মেয়ে তো কোনো কাজ বাজ করতো না। তাই 1 বছর কাল আমি প্রায় বাড়ি ছিলাম। নৌকাটা মিস্ত্রিটা বললো যে বৌদি তোমাকে কিছু দাও না দাও সে আমি দিতে হবে, কী করে সেটা তোমার পরের ভাবনা, কিছু বাকি ছিল। তা তোমার নৌকা আমি জলে নামিয়ে দিয়ে যাবো। তা ওরা দিয়েছিল। 1 বছর কাল বসেছিলাম। তা অনেক জায়গায় অনেক কষ্টে দুঃখের কথা বলতেও খুব একটা ভালো লাগে না। তা অনেক জায়গায় ঘুরেছিলাম কাজের জন্য, যে ছ্যানা মেয়ে ঘরে ছেলে, তা সারাদিন কাজ করে বাড়িতে এসে বলতে তো দেখতে পারবো। আমার শ্বশুর শাশুড়ি আমার দেখতো না, ওরা আলাদা করে দিল আর ওরা দেখতো না। আর ওই ওই ছেলে তখন চলে গেছে বলে তো আমার ওপরে সব বিশাল হিংসা, খুব গালাগালি দেওয়া শুরু করলো। তা কী করব, তখন আমি 1 বছর কাল বসে থাকার পরে তখন দেখলাম যে আমার তো আর সংসার চলবে না, আর এদেরকে রেখে তো আমি বাইরে যেতে পারবো না, এদের কে দেখবে। যার জন্য আমাকে আবার এই জঙ্গলটাকে বেছে নিতে হবে, কিচ্ছু করার ছিল না। এই জঙ্গল করে ওদেরকে মানুষ করেছি। ছেলেটা উচ্চ মাধ্যমিক দিল, তা ও আর পড়েনি, বলছে মা আর পড়াশুনো আর করবো না, আমি দেখি কিছু ব্যবসা বাণিজ্যের দিকে কিছু করতে পারিনি। তাই ওই একটু ব্যবসার দিকে নিয়েছিল, কোনো 10 পয়সা নিয়ে লাভিনি। ও অল্প করে দিয়ে কাঁকড়া বাকি টাকায় কিনেছিল, অত পয়সা নিতে কিনাম, কিনে ওই বাজারে গিয়েছিল বিক্রি করতে। মোটামুটি সেই ঈশ্বর সেই আমাকে মানে তুলেছে। সেই ছেলে 10 বছর। সত্যি এক কষ্টকর এবং বিদারক ঘটনা আপনার জীবনে ঘটেছে, এবং আমরা আপ্রাণ চেষ্টা করছি আপনাদের পাশে থাকার জন্য। সাথে আমরা আবার সামনে সপ্তাহে আসব, এবং যারা আমার প্রিয় বন্ধুবান্ধব আছেন সমস্ত চ্যানেলের, তাদেরকে অনুরোধ করি আমি ডেসক্রিপশানে কিছু বিষয়কে তুলে ধরবো, তার ব্যক্তিগত নাম, ফোন নাম্বার এবং ব্যাংক ডিটেলস। আপনারা যদি কিছু পারেন সাহায্য করতে চাইলে করতে পারেন, এবং আমি আমার উপার্জনের থেকেও যে চ্যানেলের সেটার থেকে চেষ্টা করছি। সাথে আরও 2-1 জন বন্ধু বান্ধব তারা বলেছে যে পাশে থাকার জন্য। আসুন আমরা সকলে একসাথে এই সমস্ত পরিবারের, সুন্দরবনের অসহায় পরিবার বাঘের কবলে স্বামীকে হারিয়েছেন আর জীবন চলছে এইরূপ কষ্টের মধ্যে। সাথে থাকুন, সঙ্গে থাকুন। সুন্দরবন জীবন আমার জীবন, আমার সুন্দরবন আপনার সুন্দরবন।